হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আজকে আমি ক্লাস 9-এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খনিজ পুষ্টি বা মিনারেল নিউট্রিশন, যেটা ইংলিশ টার্ম, তাই তো? তো আমি কিন্তু এর আগে ভিডিওগুলিতে যে ক্লাস 9-এর যে জৈবনিক প্রক্রিয়ার অর্থাৎ যেটা ফার্স্ট পার্ট ছিল সালোক সংশ্লেষ, সেটা কিন্তু আমি কমপ্লিট করিয়েছি এবং এরপরে কিন্তু আমি সেটার কিছু কোয়েশ্চেন অ্যান্সারও সলভ করিয়েছি, তাই তো? তো ওই টপিকটা আমাদের শেষ। তো আজকে থেকে আমরা যেটা পড়বো, অর্থাৎ এটা আমাদের আজকেই শেষ হয়ে যাবে। তো এটা খুবই ছোট একটা টপিক। তো সেটা কি? সেটা হচ্ছে খনিজ পুষ্টি। ওকে, তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। ওকে, দেখো ফার্স্টে কি আছে, আজকে যেটা আমাদের কন্টেন্ট সেটা হচ্ছে কি আছে এখানে, খনিজ পুষ্টি সম্পর্কে ধারণা। এই যে খনিজ পুষ্টি জিনিসটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং কি বলছে না, উদ্ভিদদের অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজ, এটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ খনিজ পুষ্টি এগুলো কি সেটা তো আমরা জানবোই, এবং এছাড়া এই খনিজ পুষ্টির মধ্যে কি কি আছে, সেগুলার কি কাজ আছে উদ্ভিদদের, সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দাও বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যেন তোমাদের বন্ধু বান্ধবরাও এই ভিডিওগুলি দেখতে পায়। ওকে, এবং তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। ওকে, চলো আমরা আমাদের ফার্স্ট পার্ট শুরু করছি, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, সংজ্ঞা আছে, তাই তো, যে উদ্ভিদ ও প্রাণীর দেহ গঠন ও পুষ্টি সাধনের জন্য বিভিন্ন মৌলিক উপাদানের প্রয়োজন হয়। এইসব পুষ্টি উপাদানগুলি জীবদেহের কোষ গঠন, বিপাক নিয়ন্ত্রণ, ক্লোরোফিল সংশ্লেষ ইত্যাদি কার্যে অংশ নেয়। এই উপাদানগুলি কম বেশি হলে জীবদেহে নানা রকমের লোকলক্ষণ প্রকাশ পায়, তাই তো? তো আমি একটা তোমাদের ইজি সংখ্যা আগে তোমাদের এখানে লিখে দিচ্ছি, যে খনিজ পুষ্টি। এক সেকেন্ড। হ্যাঁ, ভাবে হচ্ছে খনিজ পুষ্টি, তাই তো? ওকে, কি বলছে এখানে, এখানে হবে হচ্ছে উদ্ভিদ দেহের, যে এখানে হবে উদ্ভিদ দেহের অত্যাবশ্যকীয় উপাদান, উদ্ভিদ দেহে অত্যাবশ্যকীয় উপাদান উপাদান যা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট পরিমাণে থেকে উদ্ভিদে উদ্ভিদের বৃদ্ধি, বিপাক ও ক্ষয় পূরণে সাহায্য করে, ঠিক আছে? ক্ষয় পূরণে সাহায্য করে, ঠিক আছে? সাহায্য করে, ঠিক আছে? তো এই গেল একটা ডেফিনেশন। তো এটা দেখো কি বলছে, খনিজ পুষ্টি, যে উদ্ভিদ দেহের অত্যাবশ্যকীয় উপাদান যা নির্দিষ্ট পরিমাণে থেকে উদ্ভিদের বৃদ্ধি, বিপাক ও ক্ষয়পূরণে সাহায্য করে। তো তো মনে করো, এই যে আজকে আমরা বেঁচে আছি, আমরা কি করি? তার জন্য আমরা খাবার খাই, তাই তো? তো এর ফলে কি, খাওয়ার খাওয়ার ফলে কি আমরা শক্তি পাচ্ছি, এনার্জি পাচ্ছি, এর ফলে কি আমরা কাজ করতে পারছি। ঠিক তেমনই উদ্ভিদ দেহে কি, উদ্ভিদরা সার্ভাইভ করার জন্য ওদের কিছু খাবার লাগবে, তাই তো? এ যদি খাবার না পায় তো ওরা এনার্জি পাবে কোত্থেকে, তাই না? তাই বলছে যে উদ্ভিদ দেহের অত্যাবশ্যকীয় উপাদান যা নির্দিষ্ট পরিমাণে থেকে উদ্ভিদদের বৃদ্ধি, বিপাক ও ক্ষয়পূরণে সাহায্য করে। এটাই কি খনিজ পুষ্টি। তো আমি এখানে এটা বলছি যে সংখ্যা যেটা লেখা আছে, উদ্ভিদ ও প্রাণী দেহ গঠন ও
পুষ্টি সাধনের জন্য বিভিন্ন মৌলিক উপাদানের প্রয়োজন হয়। তো অবশ্যই এই যে গাছ বেঁচে আছে, কাজ করতেছে, এর জন্য কি ওর কিছু খাবার দরকার। আমরাও তো বেঁচে আছি, আমাদের কি খাবার দরকার, আমাদের খাওয়া না দিলে কি আমরা এনার্জি পাবো? কাজ করার জন্য পাবো না। তো ঠিক তেমনি উদ্ভিদ থেকে কি পুষ্টি সাধনের জন্য মৌলিক উপাদানের প্রয়োজন হয়। এই সব পুষ্টি উপাদানগুলি জীব দেহের কোষ গঠন, বিপাক নিয়ন্ত্রণ, ক্লোরোফিল সংশ্লেষ ইত্যাদি কার্যে অংশ নেয়। তো কি এই যে পুষ্টি সাধনের মৌলিক উপাদান যেগুলো আছে, তো এগুলো আবার কিছু কাজেও হেল্প করতেছে, যেমন কি কোষ গঠন করতেছে, বিপাক নিয়ন্ত্রণ করতেছে, ক্লোরোফিল সংশ্লেষ করতেছে ইত্যাদি কার্যে অংশ নেয়। ওকে, এই উপাদানগুলির কম বেশি হলে জীবদেহে নানা রকম রোগ লক্ষণ প্রকাশ পায়। ঠিক আছে, তো যদি আমাদের বডিতে যদি কোনো উপাদান, আমাদের বডির যদি কোনো কিছু পরিমাণ যদি বেশি হয় বা কম হয়, তখন কি আমাদের রোগ হয়, তাই তো? ঠিক তেমনি উদ্ভিদদের এই যে খনিজ পুষ্টির পরিমাণ যদি কম বা বেশি হয়, তো এর ফলে কি ওদের বডিতেও কোনো রকম রোগের সৃষ্টি হবে, তাই তো? তো এটাই হচ্ছে খনিজ পুষ্টি, একটা ডেফিনেশন। তো আমি এখানে আরো ইজি করে সংক্ষেপে লিখে দিয়েছি, এটাও তোমরা দেখতে পারো যে উদ্ভিদ দেহের অত্যাবশ্যকীয় উপাদান যা নির্দিষ্ট পরিমাণে থেকে উদ্ভিদের বৃদ্ধি, বিপাক ও ক্ষয়পূরণে সাহায্য করে। বোঝা গেল? তো এই যে উদ্ভিদ দেহের খনিজ পুষ্টি, এটাকে আমরা আবার ভাগে ভাগ করতে পারি। চলো দেখে নিই। ঠিক আছে, উদ্ভিদের খনিজ পুষ্টিকে, খনিজ পুষ্টিকে 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, ভাগ করা হয়। ঠিক আছে, ওকে। তো একটা কি, একটা হচ্ছে একটা হচ্ছে ম্যাক্রো উপাদান, আর একটা হচ্ছে মাইক্রো উপাদান। ঠিক আছে, একটা কি বললাম, একটা হচ্ছে ম্যাক্রো উপাদান, অর্থাৎ এটা হচ্ছে অতিমাত্রিক। ঠিক আছে, ম্যাক্রো উপাদান, অথবা আমরা বলতে পারি অতিমাত্রিক পরিপোষক। অতি মানে কি, অর্থাৎ যেগুলো কি আমার বেশি করে দরকার, তাই না? অতিমাত্রিক পরিপোষক। ঠিক আছে, পরিপোষক, ক্লিয়ার? বোঝা গেল? এবং আরেকটা কি আছে, আরেকটা আছে মাইক্রো উপাদান। ঠিক আছে, মাইক্রো উপাদান। ঠিক আছে, মাইক্রো উপাদান, অর্থাৎ এদেরকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা বলতে পারি স্বল্প মাত্রিক পরিপোষক। ঠিক আছে, স্বল্প মাত্রিক পরিপোষক। ঠিক আছে, পরিপোষক, বোঝা গেল? তো এই যে তাহলে কি বললাম, উদ্ভিদ দেহের যে খনিজ, এটাকে আমরা, এক সেকেন্ড, 2 ভাগে ভাগ করতে পারি। একটা দেখলাম কি ম্যাক্রো উপাদান বা অতিমাত্রিক, আর একটা হচ্ছে মাইক্রো উপাদান বা স্বল্প মাত্রিক। ওকে, তো ম্যাক্রো মানে কি, বেশি, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, অতিমাত্রিক, তাই তো? অর্থাৎ এটা কি, এটা আমার বডিতে বেশি পরিমাণে দরকার, তাই না? এটা কি বেশি পরিমাণে দরকার, তাই তো? আরেকটা কি, আরেকটা হচ্ছে মাইক্রো মানে কি, অল্প, অর্থাৎ যেটা কি স্বল্প মাত্রিক, এটা হচ্ছে অল্প পরিমাণে দরকার, তাই না? অল্প পরিমাণে দরকার। বোঝা গেল? আশা করি বোঝা গেছে যে ম্যাক্রো উপাদান বা অতিমাত্রিক পরিপোষক মানে যেটা উদ্ভিদ দেহে বেশি করে দরকার। আরেকটা কি আছে, মাইক্রো উপাদান বা স্বল্প মাত্রিক পরিপোষক, যেটা উদ্ভিদ দেহে কি কম পরিমাণে দরকার, কি তাই তো? তো দেখো এবার এগুলোর ডেফিনেশন গুলো আমরা দেখে নিই। কি বলছে দেখো এখানে, যে ম্যাক্রো উপাদান, তাই তো, যে পরিপোষক মৌলগুলি উদ্ভিদ দেহে তুলনামূলকভাবে বেশি পরিমাণে থাকে। ওকে, বেশি পরিমাণ মানে কি বলছে দেখো, এখানে একটা তোমাকে একটা গ্রাম বলে দিছে, যে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজন। এবার এই শুষ্ক ওজনটা কি, শুষ্ক ওজন মানে ড্রাই ওয়েট, অর্থাৎ আমাদের দেহে তো কি রক্ত থাকে, লসিকা থাকে, তো এগুলো কি, এগুলো তো জলের পরিমাণ, তাই না? এই জলীয়টাকে বাদ দিয়ে
যেইটুকু শুকনো ওজন পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার শুকনো ওজন। ঠিক তেমনি গাছেদের ক্ষেত্রে কি বিভিন্ন রকম রস টস থাকে, তাই তো? ওই রস টস গুলোকে বাদ দিয়ে যেটুকু শুষ্ক ওজন থাকবে সেটাই হচ্ছে, যেটুকু শুষ্ক জায়গা পড়ে থাকবে সেটাই হচ্ছে শুষ্ক ওজন। বোঝা গেল তাহলে? তার মানে এটা কি? তাহলে ভাবো যে কি বলছে, যেসব পরিপোষক মৌলগুলি উদ্ভিদের তুলনামূলকভাবে বেশি পরিমাণে, কত বেশি, 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রামে শুষ্ক ওজন, ঠিক আছে, থাকে, তাদের অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রো পরিপোষক বলা হয়। যেটাকে আমরা বললাম ম্যাক্রো উপাদান, ঠিক আছে। তো এই উদ্ভিদের ম্যাক্রো উপাদানগুলি কি কি, দেখো কি বলছে এখানে। উদ্ভিদের ম্যাক্রো উপাদান বলছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি উদ্ভিদের ম্যাক্রো উপাদান সমূহ, ঠিক আছে, যেগুলো কি আমাদের বেশি করে লাগে। ওকে, তাহলে এগুলো কি আমার বেশি পরিমাণে দরকার, তাই তো? এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে কতটা পরিমাণে দরকার, কতটা পরিমাণে দরকার, 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজন, ঠিক আছে। তো শুষ্ক ওজন মানে বোঝা গেল শুষ্ক ওজন কোনটা, জলীয় ভাগটাকে বাদ দিয়ে যে শুকনো ওজনটা পড়ে থাকবে, যে শুকনো পাকটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার শুকনো ওজন। তো বোঝা গেল। তো তো এইটা কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় দেয়। ওকে, এটা কিন্তু শর্ট কোশ্চেন মাঝে মাঝে দেয়, মানে এমসিকিউ তে যে কত ওজন দরকার, ঠিক আছে, এরকম থাকে না, এমসিকিউ এ 3-4টা অপশন দিয়ে তোমাকে দিয়ে দিল, তার মধ্যে কিন্তু তখন কিন্তু এই অপশনটাও থাকবে, এটাই হবে অ্যান্সার। তো বোঝা গেল যে ম্যাক্রো উপাদানটা কি, ম্যাক্রো উপাদান হচ্ছে যেগুলো উদ্ভিদের তুলনামূলকভাবে বেশি দরকার, তাদের কি আমরা কি ম্যাক্রো উপাদান বলবো। তো ম্যাক্রো উপাদানের কিন্তু কি কি আছে এখানে, CHONP KS MG আর CA। ওকে, তো এবার কিন্তু অনেক সময় এরকম করেও দেয় যে ধরো কিছু মাইক্রো উপাদান আর কিছু ম্যাক্রো আর কিছু মাইক্রো উপাদান দিয়ে দিল, 4টা অপশন দেওয়া থাকলো, তার মধ্যে একটা ম্যাক্রো উপাদান। তো তোমাকে বের করতে বললো যে কোনটা ম্যাক্রো উপাদান বের করো, তখন তোমাকে ম্যাক্রো উপাদানটা খুঁজে নিয়ে বের করতে হবে না। ধরো তোমার 3টা ম্যাক্রো উপাদান দেওয়া থাকলো, একটা ম্যাক্রো উপাদান দেওয়া থাকলো, তো কোয়েশ্চেন আসলো যে নিচের কোনটা ম্যাক্রো উপাদান, তখন তোমাকে ম্যাক্রো উপাদানের মধ্যে টিক মার্ক করতে হবে। তো এরকম এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেয়, এখান থেকে এই চ্যাপ্টারে খুব একটা বড় কোয়েশ্চেন আসে না, শর্ট কোয়েশ্চেনই মেনলি আসে। ওকে, এই গেল আমাদের ম্যাক্রো উপাদান, বুঝতে পেরেছো? এবার আসলো মাইক্রো উপাদানটা কি, দেখো কি বলছে মাইক্রো উপাদান, যে পরিপোষকগুলি উদ্ভিদ দেহে অতি অল্প পরিমাণে লাগে এবং উদ্ভিদে এদের পরিমাণ কত বলছে দেখো, 0.1 mg পার গ্রাম শুষ্ক ওজন বা তারও কম, তাদের কি বলবো, তাদের আমরা স্বল্পমাত্রিক পরিপোষক বা মাইক্রো পরিপোষক বলা হয়। ওকে, তাহলে মানে কি যেগুলো হচ্ছে উদ্ভিদ দেহে কম পরিমাণে লাগে। ওকে, তা যেগুলো কি উদ্ভিদ দেহে কম লাগে, তাই না, কম লাগে। তাও কতটা কম লাগে, কত লাগে, 0.1 mg পার গ্রাম শুষ্ক ওজন, কি, তাই তো, শুষ্ক ওজন। বোঝা গেল, এই পরিমাণটা মনে রাখতে হবে, এখান থেকেও কি শর্ট কোয়েশ্চেন আসে। এবার কি বলছে, মাইক্রো উপাদানের এক্সাম্পল কি, Fe লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, Cu কপার, Mo মানে মলিবডেনাম, Cl মানে ক্লোরিন। ওকে, তো এগুলো কি উদ্ভিদের মাইক্রো উপাদান। তো এই যে এতগুলো মাইক্রো উপাদান আমরা দেখলাম, তার মধ্যে সবচেয়ে বেশি কোন মাইক্রো উপাদানটা থাকে বলতো, সবচেয়ে বেশি থাকে হচ্ছে Fe, মাইক্রো উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে, মাইক্রো উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে, সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ওকে, বোঝা গেল তাহলে। এই যে এর জন্য অনেক সময় এফিটাকে আমরা ম্যাক্রো উপাদানও বলে থাকি, ঠিক আছে। তো বোঝা গেল তাহলে মাইক্রো উপাদানটা কি, মাইক্রো মানে কি, আমরা জানি মাইক্রো কথার অর্থ কি, ক্ষুদ্র, তাই না, অর্থাৎ যেটা কি আমার উদ্ভিদ বডিতে কম লাগে, ওজনটা এখানে আমার মনে রাখতে হবে কত লাগতেছে। এবং কি বলছে এখানে, এগুলো কি এক্সাম্পল, Fe, Z10, Mn, B, Cu, Mo, Cl। ওকে, তো এই যে এতগুলো যে ইসে
মৌল, তাদের মধ্যে এফিটাকে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে মাইক্রো উপাদান হিসেবে ব্যবহার করা হয় লাগে। ওকে, এফি মাইক্রো উপাদানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওকে, এই যে মাইক্রো উপাদান, এগুলোর যদি বেশি পরিমাণে হয়ে যায় বডিতে অর্থাৎ উদ্ভিদে, তাহলে কি হয়, এর ফলে কি তৈরি হয়, এর ফলে হচ্ছে উদ্ভিদে কি টক্সিসিটি তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ মাইক্রো উপাদান যদি বেশি পরিমাণে হয়, ঠিক আছে, এই যে মাইক্রো উপাদান এখানে লিখি, এই যে মাইক্রো উপাদান যদি এর পরিমাণ বেশি হয়ে যায়, পরিমাণ বেশি হয়, তাহলে কি টক্সিসিটি তৈরি হবে, কি তৈরি হবে, তাহলে টক্সিসিটি হয়ে যায়। ঠিক আছে, তাহলে টক্সিসিটি হয়ে পড়ে। ঠিক আছে, বোঝা গেল? আমাদের দেহ কি কোনো কিছু বেড়ে গেলে বা কম হয়ে গেলে যেমন আমাদের রোগের সৃষ্টি হয়, কি তাই তো? ঠিক তেমনই উদ্ভিদ দেহ যদি মাইক্রো উপাদানটা বেড়ে যায়, তাই ফলে উদ্ভিদ কি টক্সিসিটি হয়ে পড়ে। বোঝা গেল? মনে থাকবে। তো এরকম কিন্তু আসে অনেক সময় কোশ্চেন, মাইক্রো উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন উপাদানটা ব্যবহার করা হয়, তখন কি হবে, তখন হবে এফি। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা মাইক্রো আর কোনটা ম্যাক্রো। হুম, তাহলে বোঝা গেল, আশা করি ভুল হবে না, যে মাইক্রো মানে যেগুলো আমার উদ্ভিদ দেহে বেশি পরিমাণে লাগে। কত বেশি লাগে, 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজন। এবং এদের এক্সাম্পল কি, কার্বন, হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এবং মাইক্রো উপাদানটা কি, যেটা হচ্ছে উদ্ভিদ দেহে কি কম পরিমাণে দরকার, কত দরকার, 0.1 mg পার গ্রাম শুষ্ক ওজন। এবং কি এই যে মাইক্রো উপাদানের মধ্যে কি কি আছে, লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, তারপর সরি হ্যাঁ, কপার, তারপর হচ্ছে মলিবডেনাম, ক্লোরিন, বোরন, এগুলো কি, এগুলো হচ্ছে আমার কম পরিমাণে দরকার। তো এই মাইক্রো সবচেয়ে বেশি কে থাকে, সবচেয়ে বেশি থাকে হচ্ছে এফি, ফেরাস। ঠিক আছে, অর্থাৎ এবং তাহলে এটা কি মাইক্রো উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এর জন্য একে অনেক সময় আমরা কি বলে থাকি, ম্যাক্রো উপাদানও বলে থাকি। এবং এই মাইক্রো উপাদানের যদি পরিমাণ যদি গাছে বডিতে যদি বেশি হয়ে যায়, তার ফলে কি তৈরি হয়, তার ফলে গাছটা হচ্ছে টক্সিসিটি হয়ে পড়ে। ক্লিয়ার? বোঝা গেল? এই গেল তাহলে খনিজ পুষ্টির হচ্ছে ধারণাটা, যে যেখানে আমরা কি বললাম, খনিজ পুষ্টি সম্পর্কে ওর জিনিসটা কি সেটা দেখলাম, এবং ওইটা কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের ডেফিনেশনটা আমরা করলাম। ওকে, এবার দেখি, এবার আসি কি, এবার নেক্সট টপিকটা যেটা আমরা বললাম, উদ্ভিদ দেহের অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজ। তো আমরা এতক্ষণ ধরে দেখে আসলাম কি কি আছে খনিজ পদার্থ, তো সেগুলোর আমরা কাজগুলো পড়বো। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, প্রোটোপ্লাজম গঠন। উদ্ভিদের যে এই যে খনিজ পদার্থ কি করে, ওরা প্রোটোপ্লাজম গঠন করে। তো কি বলছে বিজ্ঞানী হেসলে, তো আমরা জানি যে এই যে প্রোটোপ্লাজম, এটাকে কি বলে বলতো, এটাকে আমরা জীবনের ভিত্তি বলি, তাই তো, জীবনের ভৌত ভিত্তি, এটাকে হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বলে। ঠিক আছে, ভৌত ভিত্তি, এটা কে বলেছিল, কোন বিজ্ঞানী, এটাকে বিজ্ঞানী হেক্সলে বলেছিল। হ্যাঁ, হেক্সলে। কি বলছে বিজ্ঞানী হেক্সলে কবে, কি বলছে 1968 প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে বর্ণনা করে, এবং কি বলছে বিভিন্ন মৌল প্রোটোপ্লাজম গঠনে অংশ নেয়। এগুলি হলো প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম আর ফেরাস। দেখছো ফেরাসটা কিন্তু কি, ফেরাসটা কিন্তু একটা মাইক্রো উপাদান, কিন্তু এটা দেখো মানে এটাকে আমরা আসলে ম্যাক্রো, এগুলো সবই তো ম্যাক্রো উপাদান না, কিন্তু ফেরাসটাকে কিন্তু অনেক সময় আমরা ম্যাক্রোর মধ্যে ফেলি, কেননা মাইক্রোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে ফেরাস। ঠিক আছে, তো এই যে খনিজ পদার্থগুলো দিয়ে, এগুলো দিয়ে কি তৈরি হয়, প্রোটোপ্লাজম গঠন হয়। তাহলে বোঝা গেল কি করে, এই যে অপরিহার্য যে খনিজ পদার্থ, ওরা কি করে, প্রোটোপ্লাজম গঠনে সাহায্য করতেছে। বোঝা গেল কোন কোন উপাদান দিয়ে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ফেরাস। ওকে, তাহলে ওরা কি করতেছে, ওরা হচ্ছে উদ্ভিদে প্রোটোপ্লাজম গঠনে সাহায্য করে। বোঝা গেল? তাহলে এই ছিল একটা, যেটা প্রোটোপ্লাজম গঠন। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে উৎসেচক নিয়ন্ত্রণ, তাই তো। কি বলছে বিভিন্ন মৌল বা আয়ন উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে, উৎসেচকের ক্রিয়াকে ত্বরান্বিত করে। জিঙ্ক মৌল ওকে, মনে করো
এটা একটা নিষ্ক্রিয় উৎসেচক। ওকে, নিষ্ক্রিয় উৎসেচক, ঠিক আছে, যেটাকে কি করবে, এটাকেও সক্রিয় উৎসেচকে পরিণত করবে। ওকে, সক্রিয় উৎসেচকে পরিণত করবে। ঠিক আছে, এবার এখানে কি থাকবে, এখানে কিছু কোফ্যাক্টর থাকবে, তাই না, কোফ্যাক্টর থাকবে। এই কোফ্যাক্টর গুলোই কি, এই কোফ্যাক্টর গুলোই হচ্ছে উদ্ভিদের খনিজ মৌল, উদ্ভিদের কি খনিজ মৌল। ঠিক আছে, বোঝা গেল, এই কোফ্যাক্টর গুলোই হচ্ছে উদ্ভিদের খনিজ মৌল। মনে থাকবে, তাহলে ও কি করবে, উৎসেচক, উৎসেচক কি থাকবে, উৎসেচকটা নিষ্ক্রিয় থাকবে, যেটাকেও কি করবে, কিছু মৌল টৌল দিয়ে এটাকেও সক্রিয় উৎসেচকে পরিণত করবে। ক্লিয়ার, বোঝা গেল। তো একবার এটাকে আমরা রিডিং করি, কি বলছে, বিভিন্ন মৌল বা আয়ন উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে, উৎসেচকের ক্রিয়াকে ত্বরান্বিত করে। এই যেটা, এটা কি নিষ্ক্রিয় অবস্থায় ছিল, সেটাকেও কি সক্রিয় করবে, অর্থাৎ উৎসেচকের যে কাজ এটাকেও ত্বরান্বিত করবে। জেটে মৌল কার্বনিক অ্যানহাইড্রেজের ও অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের সঙ্গে এবং ম্যাগনেসিয়াম আয়ন হেক্সোকাইনোসের কোফ্যাক্টর রূপে কাজ করে। তো এই যে উৎসেচকগুলোর নাম আমরা দেখলাম, হেক্সোকাইনোস বা হচ্ছে অ্যানহাইড্রেজ বা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, এগুলো সব উৎসেচক। এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের উদ্ভিদ মৌলগুলো, যে এদের কাজটাকে, এখানে হচ্ছে উদ্ভিদ মৌলগুলো হচ্ছে কোফ্যাক্টর রূপে কাজ করে, অর্থাৎ এদের কাজটাকে ওরা ত্বরান্বিত করে। বোঝা গেল, তাহলে উৎসেচক কি, উৎসেচকের গঠন মানে উৎসেচকটা কি করতেছে, উৎসেচকের কাজও ত্বরান্বিত করতেছে কারা, কোফ্যাক্টরের প্রভাবে। তো কোফ্যাক্টর কি, এই কোফ্যাক্টর গুলি হচ্ছে বিভিন্ন উদ্ভিদের খনিজ মৌলগুলো। ক্লিয়ার, ওকে, নেক্সট দেখো কি আছে, এখানে বলছে হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া। ওকে, এখানে কি হচ্ছে, এখানে অক্সিডেশন, এখানে কি হয় জারণ বিজারণে, অক্সিডেশন, আর কি হয় এখানে আবার রিডাকশন, তাই না, রিডাকশন, এটাই তো জারণ বিজারণ প্রক্রিয়া, কি তাই না। তো কি বলছে দেখো, লৌহ তামা, এক সেকেন্ড, কি বলছে এখানে, লৌহ তামা প্রভৃতি মৌলগুলির বিভিন্ন যোজ্যতা থাকে এবং ইলেকট্রন পরিবহনে সহায়তা করে। ওকে, এই যে লোহা বলো বা তামা, এগুলো কি, এগুলো কি এক ধরনের, এগুলো কি উদ্ভিদের খনিজ মৌল। এই মৌলগুলোর যোজ্যতা বিভিন্ন রকম হয়। ওকে, এর ফলে ওরা কি করে, ইলেকট্রন গ্রহণ বা কি, ইলেকট্রন গ্রহণ বা বর্জনে এগুলা সহায়তা করে। ওকে, অর্থাৎ কি হচ্ছে এখানে, অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন হচ্ছে অথবা কি হচ্ছে এখানে, রিডাকশন হচ্ছে। এটাই বলছে জারণ বিজয়ন বিক্রিয়ায় উদ্ভিদ মৌলগুলো সাহায্য করে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, বলছে এখানে অভিস্রবণীয় ভারসাম্য। ওকে, অভিস্রবণীয় মানে কি, যেটা কি হয়, কম ঘনত্ব থেকে, সরি, কি হয়, আচ্ছা, অভিস্রবণ প্রক্রিয়াটা কি হয়, কম ঘনত্ব থেকে এটা কই যায়, বেশি ঘনত্বে যায় না, কম, এক সেকেন্ড লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কম ঘনত্ব থেকে ওরা কই যায়, বেশি ঘনত্বে যায়, তাই তো, বেশি ঘনত্বে যায়, তাই না। ওকে, এবার এদের মাঝখানে কি পর্দা থাকে, এদের মধ্যে একটা অর্ধবেধ্য পর্দা থাকে, কি তাই না, অর্ধ, সরি, এদের মধ্যে হচ্ছে একটা অর্ধ ভেদ্য পর্দা থাকে, তাই না, যেটা ভেদ করে যায়, এটা আমরা জানি অভিস্রবণ প্রক্রিয়াটা, তাই না, যেটা কি হয়, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যায়, কিন্তু এদের মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, যেটাকে আমরা কি বলবো, অর্ধভেদ্য পর্দা, তাই তো। তো এবার দেখো লেখাটা কি বলছে, বিভিন্ন খনিজ পদার্থ যেমন নাইট্রেট, সালফেট, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখে। তো ওরা কি করে, অভিস্রবণের যে ভারসাম্য, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাচ্ছে, তো এই যে ভারসাম্যটা ওরা এটা কোষের মধ্যে বজায় রাখে। ওকে, তো মনে রাখতে হবে অভিস্রবণ প্রক্রিয়ায় কিন্তু একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, তাই তো। তো যেটা ভেদ করে কি, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে ওরা যায়, এর ফলে কি হচ্ছে, এরা অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখতেছে। ক্লিয়ার, ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সরি, নেক্সট কি আছে, নেক্সট আছে কি বলছে, ক্লোরোফিল সংশ্লেষ।
কি বলছে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে থেকে ক্লোরোফিল কি সংশ্লেষ করে ক্লোরোফিল সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা জানি যখন আমরা সালোক সংশ্লেষ পড়েছিলাম তো আমরা দেখেছিলাম যে ক্লোরোফিলের মধ্যে কি একটা আয়ন থাকে, সেটা কি Mg+2, তাই না? এটা থাকে। ও কি করে? ও ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে, এটা আমরা সালোক সংশ্লেষে কিন্তু পড়েছিলাম, তাই না? তো এটা কি বলছে ক্লোরোফিল সংশ্লেষ ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে থেকে ক্লোরোফিল সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ওর এই যে ম্যাগনেসিয়ামটা কি একটা আহ উদ্ভিদ খনিজ মৌল, তাই না? তো ও কি করতেছে? ও উদ্ভিদের ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে। তাহলে ও কি করছে এখানে? ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করতেছে, তাই না? ও কি করতেছে এখানে? ক্লোরোফিল সংশ্লেষ। ক্লোরোফিল সংশ্লেষ করে, তাই না? সাহায্য করে, কি তাই তো? বোঝা গেল তাহলে যে Mg+ এটা কি করে? ক্লোরোফিলে সংশ্লেষ করে, ক্লোরোফিল সংশ্লেষ করে, ঠিক আছে? তাহলে এই খনিজ মৌল কি আমাদের ক্লোরোফিল সংশ্লেষও সহায়তা করতেছে। আরেকটা কি আছে? আরেকটা আছে বাফার ক্রিয়া। বাফার মানে কি? যেটা কি পিএইচ কে চেঞ্জ করতে দেয় না, তাই না? যেটা কি হয়? পিএইচ পরিবর্তনে কি করে? বাধা দেয়, তাই না? পিএইচ পরিবর্তনে বাধা দেয়, কি তাই তো? কি করে? এটাই বাফার করে। তো কি বলছে দেখো এখানে, মাটি থেকে শোষিত অধিকাংশ খনিজ লবণই কোষের অম্লতার পরিবর্তন ঘটায়। কার্বনেট ও ফসফেট যৌগগুলি বাফার রূপে কাজ করে, অর্থাৎ প্রোটোপ্লাজমের পিএইচ পরিবর্তনে বাধা দেয়, ঠিক আছে? তো কি করে? মাটি থেকে শোষিত যে খনিজ লবণ যে শোষণ করে, এর ফলে কি হয়? কোষের মধ্যে কি কোষটা কি আম্লিক হয়ে যেতে পারে, তাই না? তো এরকম যেন না হয় তার জন্য কি করে দেখো, এই যে কার্বনেট বলো বা ফসফেট বলো, এই যে যৌগ সেগুলা বাফার হিসাবে কাজ করে। কি করে? খনিজ থেকে যদি লবণ শোষণ করেও এর ফলে এই যে মৌলগুলো ওরা কি করে, যেন কোষে যেন কোনো রকমের কোষটা যেন অ্যাসিডিক না হয়ে যায়, এই জন্য ওরা কিন্তু বাফার হিসাবে কাজ করে। তো বাফার মানে কি? যেটা পিএইচ পরিবর্তনে বাধা দিবে, তাই না? অর্থাৎ ও কি কোষে পিএইচ লেভেলটাকে ঠিক রাখে, অর্থাৎ ওটাকে না আম্লিক হতে দেয় না বেশি ক্ষারীয় হতে দেয়, তাই না? তো আমরা জানি এটা পিএইচ পরিবর্তনে বাধা দেয়। তো এটা কি করে? এখানে কোন যৌগগুলো কাজ করতেছে? কার্বনেট বা ফসফেট, এই যৌগগুলো এখানে বাফার হিসাবে কাজ করে। এই যে যৌগ, তাহলে এরা কি করতেছে? বাফার ক্রিয়ায় সাহায্য করতেছে, যে কোষ মাটির থেকে যখন খনিজ মৌল শোষণ করতেছে এর ফলে কি হয়? কোষটা আম্লিক হয়ে যাবে, তাই না? এটা যেন না হয় সেই জন্য এখানে কিছু যৌগ আছে যারা বাফার ক্রিয়া করতেছে। অর্থাৎ ওরা কি করতেছে? ওরা ওখানে ওই যৌগগুলো ওখানে উপস্থিত থেকে যেন পিএইচ এর কোনো পরিবর্তন না হয় সেটা ঠিকঠাক রাখতেছে। তো এই গেল বাফার ক্রিয়া। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই যে উদ্ভিদ দেহে বিভিন্ন রকম অপরিহার্য যে খনিজ পদার্থের যে কাজ, তাহলে ওরা কি করলো? 1 নম্বরে আছে প্রোটোপ্লাজম গঠন করতেছে, 2 নম্বরে কি আছে এখানে? ওরা উৎসেচক গঠন করতেছে, অর্থাৎ সক্রিয় উৎসেচকটাকে নিষ্ক্রিয় উৎসেচককে সক্রিয় উৎসেচকে পরিণত করতেছে, অর্থাৎ কি করতেছে? উৎসেচকের ক্রিয়াকে ত্বরান্বিত করতেছে। 3 নাম্বার কি আছে? ওরা জারণ বিক্রিয়ায় হেল্প করতেছে। 4 নাম্বার কি আছে? ওরা কোষের মধ্যে অভিস্রবণের ভারসাম্য বজায় রাখতেছে। তারপরে কি আছে 5 নাম্বার? ক্লোরোফিলের সংশ্লেষ করতেছে, তাই না? Mg+ আয়ন এটা কি করতেছে? ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করতেছে। এবং আরেকটা কি আছে লাস্ট? বাফার ক্রিয়া, অর্থাৎ কি পিএইচ এর মাটির থেকে যদি কোনো লবণ যদি ওরা শোষণ করে উদ্ভিদ, তো এর ফলে যেন ওদের পিএইচ এর কোনো রকম চেঞ্জেস না আসে, সেটাও কি করতে? সেটাও ওরা করতেছে, বাফার ক্রিয়া সাহায্য করতেছে, তাই না? তো এই গেল আমার উদ্ভিদের খনিজ পদার্থের অপরিহার্য যে কাজগুলো, ওকে, যে গুরুত্বপূর্ণ কাজ। বোঝা গেল? তো এই হচ্ছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে সেরকম ব্রড কোয়েশ্চেন কিছু আসে না, জাস্ট যেরকম বললাম শর্ট কোয়েশ্চেন এখানে আসে। যেরকম কি আসে? হতে পারে যে হচ্ছে দুটো মাইক্রো উপাদানের উদাহরণ দাও নাম্বার, বা এরকম এমসিকিউ তে আসতে পারে যে 4টা অপশন তোমাকে দিয়ে দিল, এদের মধ্যে কোনটি মাইক্রো উপাদান সেটা বলো। অর্থাৎ তার মধ্যে কি 3টা ম্যাক্রো উপাদান থাকবে, একটা মাইক্রো উপাদান থাকবে, অর্থাৎ তার মধ্যে যেটা মাইক্রো উপাদান সেটা তোমাকে বলতে হবে। বা এরকম আসতে পারে যে হচ্ছে উদ্ভিদের কি উদ্ভিদের আহ উদ্ভিদের যে ওই খনিজ মৌল ওরা কি কাজ করে,
তাই না? যে কোনো একটি কাজ লেখো ওদের, উদ্ভিদ খনিজ মৌল খনিজ মৌলের যে কোনো একটি কাজ আলোচনা করো। তুমি এই যে ৬টা কাজ যে আমরা পড়লাম, ৬টা কাজ, তার মধ্যে তুমি একটি কাজ লিখে দিলে ১ নাম্বার। বা এরকম আসে অনেক সময় যে হচ্ছে আহ ম্যাক্রো ম্যাক্রো উপাদান কাকে বলে? তো কি যারা কি উদ্ভিদ দেহে বেশি পরিমাণে লাগে তাদেরকেই তো আমরা ম্যাক্রো উপাদান বলি, তাই না? তো এরকম শর্ট শর্ট ২-১টা কোশ্চেন এখানে আসতে পারে। এখানে এর বেশি কিন্তু কোশ্চেন এখানে হবে না, ১ নাম্বার বা ২ নাম্বারেরই কোশ্চেন আসবে। তো বোঝা গেল? তো এই ছিল আজকের পার্ট। আজকের মতো এই অবধি। নেক্সট দিন আমি টপিকে আলোচনা করব। আর এখান থেকে আমি ঠিক যেরকম কোশ্চেন বলে দিলাম সেরকমই কোশ্চেন আসবে ১ নাম্বার বা ম্যাক্সিমাম হলো ২ নাম্বার। ওকে? এর বাইরে কিন্তু এখান থেকে কোন রকম কোশ্চেন আসবে না। জাস্ট এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য তোমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে ১টা বা ২টো কিন্তু আসবে, একদম গ্যারান্টি। আর চ্যাপ্টারটা ছোট। তো এটা ভালোমতো পড়লে এখান থেকে ১ ২ না কি ১ হোক বা ২ নাম্বার হোক আমরা পেয়ে যাবো। কি তাই তো? তো আজকের মতো এই অবধি। চ্যাপ্টারটা তোমরা ভালোমতো পড়ো এবং যদি কারো কোথাও প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি সেটা তোমাদের বলে দেব, ক্লিয়ার করে দেব। ওকে? তো আজকের মতো এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এই ভিডিওটির মধ্যে লাইক করো এবং আমাদের চ্যানেলটি তোমরা শেয়ার করো এবং সবাই সাবস্ক্রাইব করো যেন তোমাদের বন্ধু-বান্ধবরাও আমাদের এই ভিডিওগুলি দেখতে পারে। ওকে? তো চলো আজকের মতো এই অবধি। বাই বাই।